তৎকালীন কলকাতার চিতপুরে ঘড়িওয়ালা বাড়ি নামে বিখ্যাত ছিল মধুসূদন সান্যালের বাড়ি। সে বাড়ির উঠোন মাসিক 40 টাকায় ভাড়া নিয়ে শুরু হয় ন্যাশনাল থিয়েটার। তাদের উদ্যোগেই 150 বছর আগে 1872 সালের 7ই ডিসেম্বর দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক অভিনয় এবং টিকিট কেটে থিয়েটার দেখার প্রচলন শুরু। সেটাই সাধারণ রঙ্গালয়ের সূচনাক্ষণ বলে চিহ্নিত নাট্যশালার ইতিহাসে। এর প্রভাব প্রবলভাবে পড়ে পরবর্তী শতকের বাঙালি সামাজিক ও সাংস্কৃতিক বিবর্তনে। যাত্রা, পাঁচালী, কবিগান, হাফ আখড়াতে অভ্যস্ত বাঙালি ইংরেজি শিক্ষার প্রসারের সঙ্গে সঙ্গে ইউরোপীয় বিনোদনের অভাব অনুভব করতে শুরু করে। গতানুগতিক দেশীয় আমোদ তখন তাদের কাছে অনেকটাই রুচিহীন বলে মনে হয়। এই নব্য ইংরেজি শিক্ষিতদের জন্য প্রয়োজন হলো ইংরেজি ধাঁচের বিনোদন, যাতে ইন্ধন যোগালো 1817 সালের প্রতিষ্ঠিত হিন্দু কলেজের ছাত্ররা। এর আগে প্রায় 80 বছর 1895 সালের রুশ দেশবাসী লেবেদেফের বাংলা নাট্যশালা তৈরির প্রয়াসের সময় থেকে ধনী বা অভিজাত বাঙালিরা বাংলা নাটক অভিনয়ের জন্য নাট্যশালা প্রবর্তনের কম চেষ্টা করেননি। কিন্তু সেই সব উদ্যোগ ছিল ধনী বা অভিজাত কারোর ব্যক্তিগত আগ্রহের সুফল। তাদের মৃত্যু বা আগ্রহ হারিয়ে ফেলার সঙ্গে সঙ্গে সেই প্রচেষ্টার অবলুপ্তি ঘটে। সাধারণের জন্য এসব নাট্যশালা উন্মুক্ত ছিল না। আমন্ত্রিতরাই আসতে পারতেন। আমন্ত্রিতদের বেশিরভাগই ছিল উচ্চপদস্থ ইংরেজ অথবা অভিজাত বাঙালি, যারা নাট্যশালা প্রতিষ্ঠা করতেন। তাদের নাট্যপ্রীতি ছাড়াও কাজ করত ইংরেজদের সঙ্গে সম্প্রীতি গড়ে তোলার আগ্রহ। বাবু সম্প্রদায়ের কাছে নাট্যশালা প্রবর্তন হয়ে উঠেছিল স্টেটাস সিম্বলও। শোনা যায় 1858 সালে পাইকপাড়া রাজা প্রতাপচন্দ্র সিংহ আর তার ভাই ঈশ্বরচন্দ্র সিংহ বেলগাছিয়া নাট্যশালা প্রবর্তন করে রত্নাবলী নাটক প্রযোজনায় 10,000 টাকা খরচ করেছিলেন। ইংরেজদের জন্য এই নাটক তারা ইংরেজিতে অনুবাদও করিয়েছিলেন মাইকেল মধুসূদন দত্তকে দিয়ে। এই নাটকের প্রযোজনা দেখে মাইকেল নাটকে আগ্রহী হন। লেখেন শর্মিষ্ঠা। 19বিংশ শতাব্দীর মধ্যভাগের একটু আগের থেকে গড়ে ওঠা এই নাট্য সংস্কৃতি রাজা জমিদার থেকে ক্রমশ অবস্থাপন্ন গৃহস্থকেও আগ্রহী করেছিল। তখন উত্তর কলকাতার বাগবাজার অঞ্চলের জনা কয়েক যুবকের উদ্যোগে ফলশ্রুতি বাগবাজার অ্যামেচার থিয়েটার, পরে নামকরণ করা হয় শ্যামবাজার নাট্য সমাজ। এই যুবকদের মধ্যে উল্লেখযোগ্য নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, গিরিশচন্দ্র ঘোষ, রাধামাধব কর আর অর্ধেন্দু শেখর মুস্তফি। এদের হাত দিয়েই সাধারণ রঙ্গালয়ের সূচনা। নিজেদের তেমন আর্থিক বাহুল্য নেই, তাই প্রযোজনার খরচ কম এমন যে নাটক তারা প্রথমে বেছে নিয়েছিলেন তা হলো দীনবন্ধু মিত্রের সধবার একাদশী। এর চতুর্থ অভিনয়ে দীনবন্ধু মিত্র নিজে দর্শক ছিলেন। এরপর তারা বাছেন দীনবন্ধু মিত্রের লীলাবতী। চাঁদা তুলে এই নাটক প্রযোজিত হয়। এর সুখ্যাতি এত বিস্তৃত হয়েছিল যে অনেককেই ফিরে যেতে হয়েছিল। লীলাবতী সাফল্যের পরেই নগেন্দ্রনাথের মনে টিকিট বিক্রি করে সাধারণ রঙ্গালয় প্রতিষ্ঠার কথা মাথায় আসে, যেখানে সাধারণ মানুষজন নাটক দেখতে আসতে পারবেন। অবশ্য এর আগে আহিরিটোলার রাধামাধব হালদার ও যোগীন্দ্রনাথ চট্টোপাধ্যায় দ্য ক্যালকাটা পাবলিক থিয়েটার নামে সর্বসাধারণের জন্য একটা নাট্যশালা খোলার চেষ্টা করেছিলেন, কিন্তু তা ফলপ্রসূ হয়নি। শ্যামবাজার নাট্য সমাজে এই যুবকদের কেউই কিন্তু থিয়েটারে টিকিট বিক্রি করে অভিনয়ের মাধ্যমে জীবিকা নির্বাহের কথা ভাবেননি। থিয়েটার প্রযোজনার জন্য তখন আয়না থেকে চিরুনি সবই কিনতে হতো। প্রযোজনার ব্যয়ভার জোগানো হতো চাঁদা তুলে। বারবার চাঁদা চাইতে গেলে পাড়া প্রতিবেশী বিরক্ত হতেন। যেহেতু নাটকের অভিনেতাদের মাইনে দেওয়ার ব্যাপার নেই, টিকিট বিক্রির টাকায় অন্তত প্রযোজনার খরচটা মেটানো যাবে আর টিকিট মূল্যের পরিবর্তে আগ্রহী যে কেউ এসে থিয়েটার দেখতে পারবেন, চাঁদা চাইতে গিয়ে কারো বিরক্তির মুখে পড়তে হবে না, এই ভাবনা থেকেই টিকিট বিক্রির সূচনা। অথচ শুরুটা বিশেষ মসৃণ হয়নি। টিকিট বিক্রি করে থিয়েটার করার জন্য নির্বাচিত হলো দীনবন্ধু মিত্রের নীলদর্পণ। দলের নামকরণ প্রস্তাবিত হলো ন্যাশনাল থিয়েটার। আর এখানেই আপত্তি জানালেন 4 বন্ধুর একজন, গিরিশচন্দ্র ঘোষ। তার বক্তব্য ছিল, ন্যাশনাল থিয়েটার নাম দিয়া ন্যাশনাল থিয়েটারের উপযুক্ত সাজ সরঞ্জাম ব্যতীত সাধারণ সম্মুখ টিকিট বিক্রি করিয়া অভিনয় করা আমার অমত ছিল। কারণ একেই তো তখন বাঙালি নাম শুনিয়া ভিন্ন জাতি মুখ বাঁকাইয়া যায়। এইরূপ দৈন্য অবস্থায় ন্যাশনাল থিয়েটার দেখিলে কি না বলিবে, এই আমার আপত্তি। কিন্তু সে আপত্তি বাকিরা শোনেননি। তাদের মত ছিল, যেমন সামর্থ্য
তেমনই আয়োজন হবে। ফলে গিরিশচন্দ্রের দলত্যাগ আর তাকে বাদ দিয়েই সাধারণ রঙ্গালয়ের সূচনা। টিকিটের মূল্য অনুযায়ী দর্শক আসন ভাগ করা হয়েছিল তিনটি শ্রেণীতে। সবচেয়ে কম দামের টিকিট দর্শক নাটক দেখবেন রোয়াকে বসে। নীল দর্পণের প্রযোজনা আর অভিনয়ের প্রশংসা তখন সব সংবাদপত্রেই প্রকাশ পেয়েছিল। ইন্ডিয়ান মিরর পত্রিকায় 1872-এর 19 ও 27 ডিসেম্বর নীল দর্পণ প্রযোজনা সম্পর্কে দুটো চিঠি বেনামে প্রকাশিত হয়, যা আগাগোড়ায় বিদ্রূপ আর নিন্দায় ভরা। বেনাম অর্থে একটি প্রেরকের জায়গায় স্বাক্ষর ছিল আ ফাদার, অন্যটিতে আ স্পেক্টেটর, কারো নাম ছিল না। মনে করা হয় এই দুটো চিঠিরই প্রেরকই হচ্ছেন গিরিশচন্দ্র। নীল দর্পণ নাটকে দুটো অভিনয় হয়েছিল। প্রথম ও দ্বিতীয়বার অভিনয়ের মধ্যে জামাই বারিক নাটকের অভিনয় হয়। এছাড়া সধবার একাদশী, নবীন তপস্বিনী, লীলাবতী, বিয়ে পাগলা বুড়ো নাটকের অভিনয় হয়। ন্যাশনাল থিয়েটারের সাফল্যের পর গিরিশচন্দ্র পুনরায় দলে ফিরে আসেন। মাইকেলে কৃষ্ণকুমারী নাটকের প্রত্যাবর্তন ঘটে, যদিও নাটকের বিজ্ঞাপনে তার নাম গোপন রাখা হয়েছিল। এই যে সাধারণ রঙ্গালয়ের সূচনা, এর প্রথম পর্বের স্থায়িত্ব ছিল মাত্র 6 মাস। 1873-এ 8ই মার্চ মাইকেল মধুসূদন দত্তের বুড়ো শালিকের ঘাড়েরও আর রামনারায়ণের তর্করত্নের যেমন কর্ম তেমন ফল, এই দুটো নাটকের অভিনয় দিয়ে প্রথম পর্ব শেষ হয়। এর কারণ বর্ষা এসে পড়ায় সান্যাল বাড়ির প্রাঙ্গণে জল ঢোকার জন্য অভিনয় করা বন্ধ করে দিতে হয়। এরপরই কৃষ্ণচন্দ্র দেবের বাড়িতে ওরিয়েন্টাল থিয়েটার নাম দিয়ে কয়েকটি নাটক অভিনীত হয়। এই সময় কলকাতার বিখ্যাত ছাতুবাবুর মানে আশুতোষ দেব, দৈহিত্র, শরৎচন্দ্র ঘোষ অনেক বিশিষ্ট জনকে নিয়ে একটা কমিটি তৈরি করে বেঙ্গল থিয়েটার নাম দিয়ে একটা নাট্যালয় স্থাপন করে। এই বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বিদ্যাসাগর মাইকেলও ছিলেন। এই প্রথম সাধারণ রঙ্গালয় নিজস্ব নাট্যগৃহ পেল। 1873 সালে আগস্টে মাইকেলের শর্মিষ্ঠা নাটক অভিনয় দিয়ে বেঙ্গল থিয়েটারের সূচনা। নানা কারণে সাধারণ রঙ্গালয়ের ইতিহাস বেঙ্গল থিয়েটারে গুরুত্বপূর্ণ। এখানেই প্রথম মহিলা চরিত্রে মেয়েদের দিয়ে অভিনয় করানো হয়। দুর্গেশ নন্দিনী জগতে জগৎ সিংহের ভূমিকায় শরৎচন্দ্র ঘোষ ঘোড়ায় চেপে মঞ্চে উপস্থিত হতেন। 1901 সাল অবধি বেঙ্গল থিয়েটার টিকে ছিল। অন্যের বাড়ি বা প্রাঙ্গণ ভাড়া নিয়ে থিয়েটার করার যে অনিশ্চয়তা, পরিবর্তে নিজেরা নাট্যশালা বানাতে পারলে তার স্থায়িত্ব হয়তো বেশি, এমন ধারণা থেকে আর বেঙ্গল থিয়েটারকে দেখে উদ্দীপ্ত হয়ে ধর্মদাস সুর, এখন যেখানে মিনার্ভা থিয়েটার, সেখানে গ্রেট ন্যাশনাল থিয়েটার নাম দিয়ে নাট্যশালা গড়ে তুলতে উদ্যোগী হন। প্রথম অভিনয়ের রাতে থিয়েটারে আগুন লাগলেও আরও বছর চারেক এই থিয়েটার চলে। এই থিয়েটারে ইংরেজদের ব্যঙ্গ করে নাটক প্রযোজনা হয়, যার ফলে তৈরি হয় ড্রামাটিক পারফরমেন্স কন্ট্রোল বিল, যা পরে অ্যাক্ট অফ 1876 নামে আইন হয়ে নাট্যশালা স্বাধীনতা খর্ব করে। 1877 সাল নাগাদ গিরিশ ঘোষ ন্যাশনাল থিয়েটার ইজারা নিলেন, আর তারপর থেকে 3 দশক বাংলা নাট্যশালার অধীশ্বর হয়েছিলেন তিনি। তার অভিনয় প্রতিভা পূর্ণ বিকাশও এই সময়। তিনি অভিনয়ের জন্য স্বনামে বেনামে নাটক লিখেছেন, নিজে অভিনয় করেছেন, অন্যদের দিয়ে অভিনয় করিয়েছেন। নাট্যশালা নির্মাণের জন্য নিজের অর্জিত অর্থ অনায়াসে দান করেছেন। কলকাতার বিখ্যাত ধনী গোপাল পাল সিল স্টারে জমি কিনে এমারেল্ড থিয়েটার স্থাপন করেন। গিরিশ ঘোষকে ম্যানেজার করে নিয়ে আসেন 20,000 টাকার বোনাস আর মাসিক 300 টাকার মাইনেতে। এই টাকা 16,000 টাকা গিরিশচন্দ্র স্টারের স্বত্বাধিকারীদের দিয়ে দেন নতুন নাট্যশালা নির্মাণের জন্য। গিরিশ ঘোষের সঙ্গে গোপাল শীলদের শর্ত ছিল, আর কোথাও নাটক দিতে পারবেন না। সেই শর্ত এড়ানোর জন্য বেনামে নাটক লিখতে শুরু করেন গিরিশ, যা স্টারে অভিনীত হতে থাকে। সাধারণ রঙ্গালয়ের প্রসার আর উন্নতির প্রকল্পে গিরিশ ঘোষের অবদানের মতো কোনো দ্বিতীয় উদাহরণ আর হয়নি। এই সময় নাট্যশালার ইতিহাস গিরিশ যুগ বলে চিহ্নিত। আসলে প্রথম জীবনে বুক কিপারের চাকরি গিরিশ ঘোষকে দিয়েছিল বাস্তববাদী ও ব্যবসায়িক বুদ্ধি। সাধারণ রঙ্গালয় শুরুর সময় কাজ করেছিল বাবু সংস্কৃতির অহংকারের বিরুদ্ধে মধ্যবিত্ত সংস্কৃতির আত্মপ্রতিষ্ঠাতার আদর্শ। কিন্তু শুধু আদর্শ দিয়ে পেশাদার থিয়েটার চলে না, তার জন্য চাই ব্যবসায়িক বুদ্ধি আর ব্যবস্থাপনা, যা গিরিশ ঘোষের ছিল। সেই প্রয়োজনীয় বাস্তববাদী দৃষ্টিভঙ্গির কাছে হারিয়ে যায় অন্য আদর্শ। সাধারণ থিয়েটার পেশাদারি হয়ে ওঠার বদলে হয়ে যায় ব্যবসায়িক থিয়েটার। অনেক অবস্থাপন্ন বড়লোক বাড়ির ছেলের থিয়েটারে আসেন, যেখানে অভিনয়ের চেয়েও প্রাধান্য পেতে থাকে নানা স্থূল গিমিক। একাধিক নাট্যশালা গজিয়ে উঠতে থাকে, যাদের আয়ু হয়তো নেহাতি সংক্ষিপ্ত। থিয়েটার লাভজনক ব্যবসা ভেবে অনেক অবাঙালিও এতে লগ্নি করতে আগ্রহী হন।
গিরিশ ঘোষের প্রশ্রয়ও পান। যদিও ব্যবসার বাইরে এই লগ্নিকারীদের বিশেষ আকর্ষণ ছিল সহজে সুন্দরী অভিনেত্রীদের সান্নিধ্য লাভ। সাধারণ রঙ্গালয়ের প্রতিষ্ঠার দিকে নজর দিতে গিয়ে থিয়েটারের অন্যান্য সূক্ষ্ম দিকে নজর দেওয়ার সুযোগ তিনি পাননি। সেই সময় নাটক হতো দীর্ঘ, সারা রাত্রি অভিনয় হতো। নাটকে অনেক নাচ, গান আর দর্শকের দৃষ্টি আকর্ষণের জন্য জমকালো পোশাক ব্যবহৃত হতো সামঞ্জস্য ছাড়াই। দর্শককে আকর্ষণ করতে, ব্যবসায়িক চাঁদা মেটাতে এই ধাঁচ মেনে নিতে হয়েছিল গিরিশ ঘোষকে। পরে শিশির কুমার ভাদুড়ী এসে বাংলার থিয়েটারে অভিমুখ অন্য ধারায় নিয়ে গেলেন। থিয়েটারে এলো একটা শিক্ষার আবহাওয়া, সার্বিক সমন্বয়। শিশির কুমারের সঙ্গে সঙ্গে আরও কিছু শিক্ষিত ব্যক্তিত্ব যেমন রাখালদাস বন্দ্যোপাধ্যায়, সুনীতি কুমার চট্টোপাধ্যায় সরাসরিভাবে না হলেও যুক্ত হলেন থিয়েটারের সঙ্গে। যে থিয়েটার ছিল মধ্যবিত্ত সমাজের চোখে বিপথে যাওয়ার রাস্তা, শিশির কুমার তাকে শিক্ষিত মধ্যবিত্ত সমাজের কাছে গ্রহণযোগ্য করলেন। শিশির কুমারের আকর্ষণে মঞ্চে এলেন কঙ্কাবতী সাহু, মঞ্চে প্রথম শিক্ষিত গ্র্যাজুয়েট মহিলা, যা ভবিষ্যতে শিক্ষিত মধ্যবিত্ত পরিবারের মেয়েদের থিয়েটারে যোগদানের পথ প্রশস্ত করে। আজকে যে থিয়েটারের মডেলটা আমরা দেখি তা অনেকটাই শিশির কুমারের অবদান। সাধারণ রঙ্গালয়ের জনক ও কৈশোর উত্তীর্ণ সময় অবধি অভিভাবক যদি গিরিশ ঘোষ হন, তাহলে তার যৌবনের সারথি অবশ্যই শিশির কুমার, যিনি রঙ্গালয়কে দেখিয়েছিলেন সামাজিক কৌলিন্য। তার সময়টা শিশির যুগ বলে অভিহিত। সাধারণ রঙ্গালয়ে গিরিশ ঘোষ বা শিশির কুমারের সঙ্গে আরও অন্যরা প্রয়াসী না হলে এই ব্যাপারটা বিস্তৃতি ঘটত না। 1854 সালে স্টার থিয়েটারে বিনোদিনী অভিনীত চৈতন্যলীলা অভিনয় দেখতে রামকৃষ্ণদেবের প্রথম নাট্যশালায় আসাও সাধারণ রঙ্গালয়ের সামাজিক স্বীকৃতির জায়গার একটা গুরুত্বপূর্ণ ঘটনা। শিশির কুমার সাধারণ রঙ্গালয় ছেড়ে দেন বা ছেড়ে দিতে বাধ্য হন 1956 সালে। বাড়ি ভাড়া দিতে পারছিলেন না। ততদিনে গণনাট্য সংঘ এসে গিয়েছে, শম্ভু মিত্র, বিজন ভট্টাচার্য প্রমুখ এসে গিয়েছেন। সাধারণ রঙ্গালয়ের অভিমুখ এদের হাতে ধরে গড়ালো অন্য পথে। শিশির কুমারের সঙ্গে সঙ্গে সাধারণ রঙ্গালয়ের গৌরবের দিন শেষ হলেও আরও 2টি দশক তা টিকেছিল। মহেন্দ্র গুপ্ত শেষ অবধি স্টার থিয়েটারে অভিনয় করে গেছেন। উত্তম কুমার অভিনীত শ্যামলী নাটকও হৈ হৈ করে বহুদিন চলেছে। সারকারিনা বা কাশী বিশ্বনাথ মঞ্চ অথবা রংমহল বা অসীম চক্রবর্তীরা চেষ্টা করেছেন সাধারণ রঙ্গালয়কে বাঁচিয়ে রাখতে। নিয়ে এসেছে নানা আকর্ষক উপকরণ, কিন্তু মূলত আর্থিক সমস্যার জন্য তা স্থায়ী হয়নি। উৎপল দত্ত বা অজিতেশ বন্দ্যোপাধ্যায়রাও কিছু দিনের জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু দীর্ঘ সময় তা চলেনি। 150 বছর পেরিয়ে সাধারণ রঙ্গালয় তাই এখন স্মৃতিমাত্র। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা, আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।